এক এক করে সবাই আমাকে দেখে গেল। মা আর বাবা আমার দিকে কিছুক্ষণ চেয়ে থাকলো। বাবা কিছু না বলে বেরিয়ে গেলেন। মা কাছে বসে মাথায় হাত দিয়ে বলল, মনটা এমনটা করতে পারলি? আমরা কি খুব বেশি বড় অন্যায় করে ফেলেছি? তোর হয়ে তোর জন্য কোনো ডিসিশন নেওয়ার অধিকার কি আমাদের নেই? এভাবে অপরাধী বানালি? আজ বুঝলি না, তবে একদিন বুঝবি। তোর জন্য বেস্টটা আমরা চেয়েছি। আমি কথার কোনো জবাব দিলাম না, চোখটা বন্ধ করে থাকলাম। এরপরে আরো ৩টে দিন হাসপাতালে থাকতে হয়েছিল। বাড়িতে ফিরে নিজের ঘরে চুপচাপ শুয়ে আছি। শরীর মন কোনোটাই ভালো নেই। নিজের উপর কেমন যেন বিতৃষ্ণা লাগছে। মনে মনে ঠিক করলাম নিজেকে নিজেই গড়ে তুলবো আজ থেকে। কারো সাহায্য নেব না। ওই যে বলেছিলাম আমি একটু জেদি প্রকৃতির, তাই সবার উপরে রাগটা থেকেই গেল। কিছুক্ষণ পরে কাজিনরা সবাই ঘরে ঢুকলো। চারিদিকে সবাই গোল হয়ে বসে আমার দিকে চেয়ে থাকলো। এর মধ্যে রাফিদ ভাইয়ের ছেলেটা লুইপা আপুর মেয়ে দুজনে আমাকে জড়িয়ে ধরলো। তুমি কোথায় ছিলে? মিস করছি আমরা। তুমি কি সবার উপর রাগ করেছো? তুমি জানো সেদিন নাহি চাচ্ছু কত কেঁদেছিল, তোমাকে কোলে নিয়ে বের হয়ে গেছিল। বাড়ির সবাই কেঁদেছিল। তোমাকে কত ডাকলাম, তুমি তো কোনো উত্তরই দিলে না। পিচিদের কথা শুনে সবার মুখের দিকে তাকিয়ে আছি। আমার কাজিনগুলো একসঙ্গে বলে উঠল, রাগ করেছি আমরা। তুমি এমনটা কেন করলে? আমাদের জন্য একটুও খারাপ লাগে না? আমরা কি তোমাকে একটুও ভালোবাসি না? সুমি আপু বলে উঠল, ডাক্তার কি বলেছিল জানো? ৭২ ঘন্টার মধ্যে যদি তোমার জ্ঞান না ফিরে তুমি কোমায় চলে যাবে। সবাই কতটা ভয় পেয়েছিল ভাবতে পারছো? অভিমান করলে যে নিজেকে শেষ করে দিতে চাইলে। এরকমটা না করলেও পারতে। তখন বড় চাচি খাবার নিয়ে ঘরে ঢুকলো, অনেক কথা বলেছে। এখন যে যার ঘরে গিয়ে নিজেদের কাজ করো, মিথিকে বিশ্রাম নিতে দাও। বড় চাচির কথা শুনে বের হয়ে গেল সবাই। দুই পিচ্চি আমার দুই গালে চুমু দিয়ে বলল, তুমি এখন ঘুমাও, আমরা পরে গল্প করব। বড় চাচি ভাত নিয়ে বসে পড়লেন। এবার একটু হা কর, আমি খাইয়ে দেই। আমি বললাম, আমি পরে খাবো, এখন ইচ্ছে করছে না। বড় চাচি আমার দিকে কড়া চোখে তাকিয়ে বলল, একদম কোনো বাহানা দিবি না। ডাক্তার বলেছে তো খাওয়া দাওয়া না করলে ঠিক হবে না, রক্ত বেরিয়ে গেছে অনেক। তুই জানিস সেদিন যদি লুইপা ওর ফোনটা না নিতে আসতো তাহলে আমরা তো কেউ জানতেই পারতাম না এমন একটা ঘটনা ঘটিয়েছিস। ভাগ্যিস ফোনটা তোর ঘরে রেখে গিয়েছিল, নইলে তোকে তো আমরা হারিয়েই ফেলতাম। এমন জেদ করতে নেই মা। জন্ম মৃত্যু বিয়ে সব বিধাতা নিজের হাতে লিখে দেন। এখানে কেউ চাইলেও বদলাতে পারে না। তোর জুরি লেখা ছিল নাহিদের সঙ্গে, তাই বিয়েটা হয়ে গেছে। কিছুটা সময় নাও, কিন্তু মেনে নাও। স্বামী স্ত্রীর বন্ধনটা খুব পবিত্র। ভালো না বাসলেও ভালোবাসা হয়ে যায়। একটা সময় আসবে, আজ যেটা করেছো এটাকে তোমার নিছক পাগলামি মনে হবে। মিলিয়ে নিও। আমার ছেলেটা খারাপ না, হয়তো একটু রাগী। রাগের মধ্যেও ভালোবাসাটা বেশি থাকে। নাও, অনেক কথা হলো, এবার হা করো তো। খাবারটুকু খেয়ে ঘুমাও। বড় মা আমাকে খাইয়ে দিয়ে দরজাটা আটকে চলে গেল। আমি চুপচাপ শুয়ে সেদিনের কথা ভাবছিলাম। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছি। ওষুধের প্রভাবটা এখনো রয়ে গেছে। ঘুমটা অনেক গভীর, কিন্তু মনে হচ্ছে কেউ আমাকে বুকের মধ্যে জড়িয়ে রেখেছে। কপালে গভীরভাবে আদর মেখে দিচ্ছে। বিড়াল ছানার মতো গভীর ঘুম ঘুমিয়ে গেলাম। এভাবে কেটে গেল আরো ৪-৫টা দিন। প্রতিদিনই মনে হয় বুকের মধ্যে কেউ ধরে রেখেছে। কিন্তু ঘুম ভাঙলে কাউকে পাই না। হয়তো একটা হয়তো এটা আমার মনের ভুল। এটা ভেবেই ভুলে যাই। সকালে রেডি হয়ে ঘর থেকে বের হতে শুনতে পেলাম নিচে নাহিদ ভাইয়া সবাইকে বলছে, মিথিকে ওর মতো থাকতে দাও, ওকে কোনো ব্যাপারে জোর করো না। একবার তো দেখলে জোর করে ওর ওপর চাপিয়ে দেওয়ার ফল। ভাইয়ের কথা শুনে পিলারের কাছে দাঁড়িয়ে গেলাম, কে কি বলে সেটা শোনার জন্য। রাফিন ভাইয়াও ওয়াসিফ ভাইয়াও দুজনে একসঙ্গে বলে উঠল, তোমরা এই কাজটা একদম ঠিক করনি। ওকে সবকিছু জানানো দরকার ছিল। আমরা সবাই মিলে বললে অবশ্যই ও বুঝতে পারতো। হুট করে এই ডিসিশন ওর ওপর চাপিয়ে দিয়েছো। আমাদেরকেও একটু জানতে দাওনি। নাহিদকে অন্তত আগে থেকে বলা উচিত ছিল তোমাদের। তাহলে ও মিথির সঙ্গে কথা বলে সব ঠিক করার চেষ্টা করত। তোমরা এমনটা কেন করলে? আমাদের মাথা থেকে ঢুকছে না।
দেখলাম বাবা মা কোনো কথা বলছে না, মাথাটা নিচু করে বসে আছে। বড় চাচা তো বলল, এখন আর এসব কথা বলে কি হবে, যা হবার হয়ে গেছে। সত্যি আমাদের এমনটা করা উচিত হয়নি, কিন্তু তোমাদের দাদা এটা চেয়েছে, করতে বাধ্য হয়েছে। আমাদের ভুল হয়েছে, কিন্তু ভুলটা তো শুধরানো যাবে না। এখন তোমরা সবাই চেষ্টা করো ওদের দুজনের সংসারটা যেন সুন্দর হয়, বিশেষ করে নাহিদ। আমি জানি তুমি সেটা পারবে। মিথি আমাদের অবুঝ মেয়ে নয়, একটু রাগী জেদি, কিন্তু ঠিকই বুঝতে পারবে। এখন সবাই খাওয়া দাওয়া করে নাও। ছোট বউ মিথিকে ডেকে আনো, খাওয়া দাওয়া করুক। মেয়েটা একা একা ঘরে থাকলে আরো গুটিয়ে যাবে হয়তো, আবারও ভুল পদক্ষেপ নিতে পারে। ওকে স্বাভাবিক করতে সাহায্য করো। আমি এখনই যাচ্ছি ভাইজান। মা ওপরের দিকে তাকাতেই দেখতে পেল আমি সিঁড়ি বেয়ে নামছি। ওই তো মিথি আসছে, এসে পড়েছে। মার কথা শুনে এদিকে সবাই ঘুরে তাকালো। মেজো বাবা উঠে এসে আমার হাত ধরলেন। আয় মা, তোর জন্য অপেক্ষা করছি, নাস্তা করব। আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে বাবা, আমি ক্যান্টিন থেকে কিছু খেয়ে নেব। আজকে ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে। আমার বান্ধবীর সাথী ফোন করেছিল। রাফিন ভাইয়া এসে, আয় খেয়ে নে, তোকে ভার্সিটিতে পৌঁছে দেব। আর কাউকে কিছু বলতে পারলাম না। বসে একটা রুটি জুস মুখে দিলাম। খাবার শেষ করে উঠতে দেখলাম নাহিদ ভাই আমার দিকে তাকিয়ে আছে, কেমন যেন কতদিনের তৃষ্ণার্ত সে। আমি চোখটা নিচু করে রাফিন ভাইয়াকে বললাম, তুমি নাস্তা করো, আমি একাই চলে যাব। ওয়াসিফ ভাইয়া, মিথি চল, আমার হয়ে গেছে, ভার্সিটিতে নামিয়ে দিয়ে অফিসে চলে যাব বলল। ভাই বোনদের ওপর আমার কোনো রাগ নেই, তারা কেউ কিছুই জানতো না, এমনকি নাহিদ ভাইও জানতো না। তাই আর কোনো কথা বললাম না। ভাইয়ার সঙ্গে বের হয়ে ভার্সিটির গেটে আমার বান্ধবীর সাথী দাঁড়িয়ে আছে। এই মেয়েটা আমাকে খুব ভালোবাসে, সেই সাথে ওয়াসিফ ভাইকে খুব পছন্দ করে। কিছুই করার নেই, ওয়াসিফ ভাইয়া সুমি আপুকে পছন্দ করে বিয়েটা ঠিক হয়ে আছে। ওয়াসিফ ভাইয়াকে দেখে সাথীর মনটা খারাপ হয়ে গেল, চোখ দুটো ছল ছল করে উঠলো। আমি ভাইয়াকে বিদায় দিয়ে সাথীকে জড়িয়ে ধরলাম। মন খারাপ করিস না, এটা হয়তো ভাগ্য। সাথী হেসে ফেললো। ঠিকই বলেছিস, পেতে হবে এমন কোনো কথা নেই, ভালোবাসাটা নিজস্ব। এখন বল, তুই কেমন আছিস? একটু হাসি দিয়ে, তোর কেমন মনে হয়? আমার কেমন থাকা উচিত তুই বল। কিছুই করার নেই, যেটা হবার সেটাই হবে। আমাদের হাতে তো আর কিছুই নেই। অযথা চিন্তা করে সময় নষ্ট করতে চাই না। সাথী তাই বলে তুই এমন একটা পদক্ষেপ নিবি, এটা আমি কোনো মতে মেনে নিতে পারি না মিথি। তুই নাহিদ ভাইয়ের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে পারতি। সবকিছুর সমাধান কি মৃত্যু? মৃত্যুর পর মানুষের জীবনের আর কি থাকে? এমন বোকামি করাটা ঠিক হয়নি তোর। মাথায় ওই সময় কিছু আসছিল না রে। যা ঠিক মনে হয়েছে, তবে সামনে দিকটা ভেবে চিন্তে কাজ করব। ক্লাসটা শেষ করে এসে একটা গাছের ছায়ায় বসলাম। সাথী আমার হাতটা ধরে বলল, একটা কথা জিজ্ঞাসা করি। আমি তাকিয়ে জানতে চাইলাম, কি জিজ্ঞাসা করবি? আচ্ছা, নাহিদ ভাই কি এত অপছন্দ করিস কেন? সাথীর প্রশ্ন শুনে চোখ দুটো জলে ভরে গেল। এই মানুষটাকে আমি অপছন্দ করতাম না। সব ভাই বোনদের সঙ্গে যেমন কথা বলতাম, গল্প করতাম, আবদার করতাম, নাহিদ ভাইয়ের সঙ্গেও করতাম। তবে অন্যান্য ভাই বোনদের চেয়ে একটু কম। আমি যখন ক্লাস 4 এ পড়ি, তখন থেকে খেয়াল করতাম ভাইয়া সবার সঙ্গে যেমন হেসে কথা বলে, আমাকে দেখলে, আমি একটু কাছে গেলে মুখটা গভীর করে ফেলে। আমার মনে হতো আমায় দেখলে ভাইয়া বিরক্ত হয়। ধীরে ধীরে ভাইয়ার সঙ্গে কথা বন্ধ করে দিলাম। আজ কত বছর কথা বলি না, কি জানি। ভাইয়াও আমার সঙ্গে কথা বলে না। ভাইয়া আমার থেকে 8 বছরের বড়। যে মানুষটার সঙ্গে 11 বছরের দূরত্ব, একই বাড়িতে থেকেও আমাদের মাঝে বিশাল ব্যবধান, তাহলে তাকে কিভাবে মেনে নেব? আচ্ছা, তুই কখনো জানতে চাসনি ভাইয়া তোকে এভাবে এড়িয়ে চলে কেন? আমি কখনো জানার চেষ্টা করিনি। আমার মনে হতো সে আমাকে পছন্দ করে না, আমার সঙ্গে কথা বলতে চায় না। তাই আমি দূরত্ব তৈরি করে নিয়েছি। এড়িয়ে চলাটা খুব কষ্ট পেতাম। সব ভাই বোনদের সঙ্গে অনেক সুন্দর করে কথা বলতো, চকলেট দিত, গিফট দিত। কিন্তু আমার সঙ্গে দূরত্ব ছিল তার। কষ্ট পেতে পেতে সেটা রাগ আর ঘৃণায় পরিণত হলো।